নমস্কার, আমি প্লাবিতা। ট্যাঁশকরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা গল্প ৩১ বি বিশ্বম্ভর লেন। গল্পটি আমরা নিয়েছি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত সৌভিক চক্রবর্তীর সম্পাদিত বই হরর টাইম থেকে। লেখকের রচিত ২০ পৈত সিরিজ পাঠক মহলে অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে মন্টু, ভবেশ ও প্রেত মানুষেরা। শুরু হতে চলেছে দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা ৩১ বি বিশ্বম্ভর লেন। মন্টু কাকু, আমার কিটক্যাট। ভারী মিষ্টি মেয়েটা। রোজ পড়ে ফেরবার সময় এইখানটায় সাইকেল থামিয়ে একটা কিটক্যাট ওর বরাদ্দ আজ ৩ বছর ধরে। কাউন্টারের তলায় ডান পায়ের আঙুলের ডগায় আটকানো ময়দার গুলিটায় হালকা নাড়া লেগেছে। ইঁদুরটা সাহস করে বেরিয়েছে তাহলে। বাঁ পায়ের পাতাটা দিয়ে খুব সাবধানে সেখানটা তাক করতে করতেই মন্টু মেয়েটার দিকে তাকিয়ে হাসল। কিরে, কাল এলি না যে? ও মা, কাল তোমার জন্মদিন ছিল, পড়তে যাইনি তো, আজও যাব না। কাকু জানো, আমার তো ১৬ বছর হলো, তাই বাবা বলেছে একটা মোবাইল দেবে। এখন বাবার সঙ্গে একটা জায়গায় যাব, সেখান থেকে বেরিয়ে শ্যামবাজারের অ্যাপেলের শোরুম থেকে। বাঁ পাটা নিখুঁত লক্ষ্যে ইঁদুরটার উপর আছড়ে পড়েছে। ২ আঙুলের ফাঁকে তার ঘাড়টা ভেঙে দিতে দিতেই মন্টু চমকে উঠল একটু। ১৬ বছর, তার মানে? দেরি করিস না বুলু। বলতে বলতেই মেয়েটির পেছনে এসে দাঁড়িয়েছেন ডক্টর সৌরভ সেন। ওহে মন্টু, কি দেবে চটপট দিয়ে দাও দেখি। এই দিই স্যার। একটা কিটক্যাটের প্যাকেট বের করে মেয়েটার দিকে একটু এগিয়ে ধরে মন্টু। তারপর তার বাবার দিকে ফিরে বলে, মেয়ে তাহলে বড় হয়ে গেল ডাক্তারবাবু। হাসি মুখে মাথা নাড়েন ডক্টর সেন। মন্টুর চোখে ধরে রাখা তার চোখ দুটোর ঠিক কেন্দ্রে তীক্ষ্ণ সবুজ দুটো বিন্দু জ্বলছিল। মন্টু জানে তার চোখের সবুজ বিন্দু দুটোও ডাক্তারবাবু দেখতে পাবেন ঠিকই। বুলু অবশ্য সেসব দেখতে পাচ্ছে না কিছু, তবে ও পাবে শিগগির, আজ সন্ধ্যের পর থেকেই। ও কোথায় চলেছে বাপ মায়ের সাথে তা মন্টু জানে। গাড়ির জানলা দিয়ে রঞ্জনা সেন এদিকেই তাকিয়ে রয়েছেন, একটু যেন অধৈর্য। তার রোদ চশমার পেছনেও সেই আবছায়া সবুজের ইশারা। সেদিকে তাকিয়ে একবার হাত নাড়ে মন্টু। বুলু একটা ৫০ টাকার নোট বের করে তার দিকে বাড়িয়ে ধরেছিল। টাকাটা ফিরিয়ে দিয়ে হাসল সে। আজ টাকা লাগবে না, তোর বার্থডে গিফট। থ্যাংক ইউ। আহা, খেয়ে নিক। আজকের পরে তো আর এসব খাবার কখনো খাবে না মেয়েটা। মানুষের সামনে মুখে নিয়ে তারপর আড়ালে গিয়ে থুথু করে ফেলে দেবে। গাড়িটা হাতিবাগানের মোড় ছেড়ে সিধে এগিয়ে বাঁদিকে বাঁক নিচ্ছে। খানিক এগিয়ে ফের ডাইনের দিকে বিশ্বম্ভর লেন নামের কানাগলির ভেতর সেই দেওয়ালটা। মেয়েটা অবাক হবে খুব প্রথমে। মানুষের সাদা চোখে দরজাটা ধরা পড়ে নাকি না। প্রথমবার মন্টুর যেমনটা হয়েছিল তেমনটাই আর কি। ডাক্তারবাবুর ওপর মন্টুর একটু হিংসে হচ্ছিল। ওনার বড় ফ্যামিলি, সেখান থেকেই ১০-১২টা ক্যান্ডিডেট জুটিয়ে আনলো। মন্টুর সে কপাল নেই, ৩ কুলে কেউই নেই তার। ডাক্তারবাবুদের আবার সে ছাড়াও অন্য সুবিধে আছে। রুগী রেফার করে ৩১ বি বিশ্বম্ভর লেনের ঠিকানা দিয়ে দিলেই হলো। সুরসুর করে লোক চিকিৎসার লোভে আপনি এসে ঢুকবে। তারপর তাদের কে কোথায় গিয়ে কি করল সে আর কে দেখতে যাবে। এত বড় শহর,
কার খেয়াল কে রাখে। এদিকে যত সমস্যা মন্টুর, কাজের লোভ দেখিয়ে কত লোক গ্রাম থেকে আনবে সে। দোকানে রাত বিরেতে আসা খদ্দেরদের 2-1টাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া। ওদিকে মাসে কম করে 20টা লোক না পাঠালে সুরেন সিং। পায়ের ফাঁকে ইঁদুরটার ছটপটানি থেমে গেছে। এদিক ওদিক একবার তাকিয়ে নেয় মন্টু। তারপর নিচু হয়ে কাউন্টারের আড়ালে মুখটাকে নামিয়ে জিপটার লেজ ধরে মুখে পুড়ে নেয় সে। আহ, চমৎকার। ঠিকানাটা মন্টুকে দিয়েছিল ভবেশ। ওই ওকে কলকাতায় নিয়ে এসেছিল প্রথমে। নইলে কোথাকার কোন কালিকাগঞ্জের পানবিড়ির দোকানদার ছোকরা সে কলকাতা আসবার স্বপ্ন কখনো দেখত নাকি। আজকাল ভবেশকে আর দেখা যায় না বেশি। অনেক দিন হয়ে গেছে ওর কামড় খাওয়ার পর। পরের স্তরের বদলগুলো পাকাপোক্তভাবে আসতে শুরু করে দিয়েছে ওর ভেতরে। এখন নিচেই থাকে বেশিরভাগ। আলোয় আসতে পারে না সে। এবারে একদিন ডাক এলে পাকাপাকিভাবেই নিচে চলে যাবে। অবশ্য তাতে সমস্যা নেই, লোকজন সেখানে এখন নিতান্ত কম নয়। ভবেশের সঙ্গে মন্টু গিয়েছিল একবার। রবীন্দ্র সরণির ওপরে একটা ম্যানহোল দিয়ে ঢুকে একেবারে সেই গঙ্গা অবধি। গোটা জায়গাটা ময়লা জল ঘিরে থিক থিক করছে লোকজন। কারো কারো মধ্যে এখনো মানুষের চিহ্ন কিছু কিছু যেন বাকি রয়ে গেছে, কারো আবার সেটুকু আর নেই। দূর থেকে অন্ধকারে তাদের অবয়বগুলোও খানিক মানুষের মতো দেখায় কেবল। তবে মিলটা ওই পর্যন্তই। আর 10টা প্রাণীর মতোই মানুষ এখন শুধুই তাদের আর তাদের না জন্মানো সন্তানদের খাদ্যের উৎস। নতুন নতুন টানেল খুঁড়ে এখন সেখানে থাকবার এলাকা বাড়াবার কাজ চলছে। তাদের দেয়ালে অজস্র চাক। সেখানে ঘুমিয়ে আছে তাদের অজাত শিশুরা। ঘন লাল রঙের পুষ্টিকর তরলে ডুবে থেকে চেতনা আসবার আগে থেকেই জেনে নিচ্ছে রক্তের মধুর স্বাদ। তবে বছর 5 আগে ভবেশ যখন প্রথম গ্রামে ফিরল, তখনও তার আসল বদলগুলো আসা শুরু হয়নি। ছেলেবেলায় বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিল যে বাপ মা মরা ছোকরা, তখন তার সে কি জাঁকজমক। 2 হাত ভরা আংটি, গলায় সোনার চেন, দামি জামা কাপড়, নাকি কলকাতায় কি সব ব্যবসা করে বড় লোক হয়ে গেছে। শুধু তার গায়ের চামড়া দেখে গ্রামের লোকজন আড়ালে বলা বলি করছিল। কেমন যেন একটা খসখসে হলদে আর হালকা একটা পচাটে মিষ্টি মিষ্টি গন্ধ, কেমন জানি গা গোলানো। তার দামি সেন্টও সেই গন্ধকে আড়াল করতে পারত না। তবে তাতে কি হয়, লোকটা দিলদরিয়া। একদিন বাজারে মন্টুর দোকানে বসে একটা পান কিনে সেই কি বাহবার ধুম। বলে, কলকাতায় একটা পানের গুমটি দিয়ে শুরু করে আজ ওই ব্যবসাতেই এতটা বড় হয়েছি হে। 17টা দোকান এখন উত্তর দক্ষিণ মিলিয়ে। ভালো কারিগরের জাত আমি চিনি, বুঝলে। একবার কলকাতায় গিয়ে পড়তে পারলে না তোমার হবে। সেদিন এ নিয়ে আর কথা না এগোলেও মন্টু ব্যাপারটা নিয়ে ভেবেছিল। এত বড় একটা মানুষের কথা নেহাত ফেলনা নয়। দিন 2 পরে ভবেশ ফের দোকানে এসে পান চাইতে সে একটু ইতস্তত করে বলেছিল, আপনার তো কলকাতায় অনেক জানাশোনা, যদি ওখানে গিয়ে একটা গুমটি দিতে পারতাম। ভবেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে দেখেছিল তার দিকে, যেন মেপে নিচ্ছে। তারপর বলেছিল, চলো তাহলে, নিজের গ্রামের ছেলে হিললে করে দেবো।
সেদিন শহরে বৃষ্টি নেমেছে। ওরা এসে পৌঁছেছিল উল্টোডাঙায়। খিদে পেয়েছিল মন্টুর। অতটা রাস্তা শুনে স্টেশনের দোকান থেকে ডিম পাউরুটি কিনে খাওয়ালো ভবেশ। মন্টু একটা পাউরুটি তার দিকে বাড়িয়ে ধরে বলেছিল, সকাল থেকে তো কিছুই খেলেন না, এইটে। জিনিসটার দিকে তাকিয়ে ভবেশের মুখটা এক মুহূর্তের জন্য পাঁশুটে হয়ে গিয়েছিল, যেন বমি করে ফেলবে। পর মুহূর্তেই অবশ্য সামলে নিয়ে হাসি মুখে বলে, তুই খা, আমি একেবারে বাড়ি ফিরে খাও। মন্টু কোনো সন্দেহ করেনি। বড়লোক মানুষ, পথঘাটের সস্তা খাবার মুখে রুচবে কেন? কিন্তু খানিক বাদে আরেকটা ঘটনায় তার একটু অস্বস্তি হয়েছিল বইকি। তেলেঙ্গা বাগানের কাছাকাছি আসতে তাদের অটোটা হঠাৎ এমন করে ব্রেক মারল যে ওপাশে বসা ছেলেটার হাতটা সামনের লোহায় কেটে কুটে একসা। ভবেশ বসেছিল ঠিক মাঝখানটায়। ছেলেটার হাতটার দিকে তাকিয়ে তার মুখটা হঠাৎ কেমন যেন হয়ে উঠল। তারপর হঠাৎ ডাইনে ঝুঁকে হাতটা ধরে তার কাটা জায়গায় নিজের ঠোঁট দুটো চেপে ধরে ভবেশ। আরে আরে, কি করছেন কি? আজব লোক তো আপনি। ছেলেটা থতমত খেয়ে চিৎকার করে উঠতে মুখ সরিয়ে বলে, কেটে গেলে এইভাবে চুষে নিতে হয়, ওতে ঘা বিষ হয় না। আরে তাই বলে আপনি? আরে কি হলো কি আবার? আরে দাদা, উনি তো ঠিকই কাজ করেছেন, আর ফালতু চিল্লাছেন কেন আবার? অটোওয়ালাও দেখা গেল কথাটাই সায় দিচ্ছে। কায়দাটা সেও জানে মন্টুও। সে নিজেও কতবার কেটে কুটে গেলেও অমন করেছে। কিন্তু একটু বাদে ছেলেটা নেমে যাওয়ার পর ভবেশের ঠোঁট দুটোর দিকে তাকিয়ে কেমন যেন গা শিউরে উঠেছিল তার। ঠোঁট থেকে রক্তটা আনমনে জিভ দিয়ে চেটে নিচ্ছে সে। আর সেই মুহূর্তে ওর গা থেকে পচাটে মিষ্টি গন্ধটা হঠাৎ জোরদার হয়ে ওঠে। গাড়ি তখন অরবিন্দ সেতু পেরিয়ে জোরদার ছুট দিয়েছে। উল্টোমুখো হাওয়ায় অটোওয়ালা টের পায়নি কিছুই। হাতিবাগান টোলের পাশে একটা মেস বাড়িতে মন্টুকে রেখে হাতে কিছু খাই খরচ দিয়ে ভবেশ সেদিন তার বাড়ি ফিরে গিয়েছিল। বলেছিল গুমটির বন্দোবস্ত করে খবর দেবে। নিজের ঠিকানা সে মন্টুকে বলেনি, বললেও লাভ কিছু ছিল না। এ শহরের কিছুই তখন চেনে না মন্টু। দিন তিনেক বাদে একদিন সন্ধেবেলা ভবেশ ফের এলো। মুখে হাসি, হাতে তেলে ভাজার প্যাকেট। ঘরে ঢুকে প্যাকেটটা মন্টুকে দিয়ে বলল, খাসা বৃষ্টি নেমেছে, এনে ভালোবাসিস তো? ঠোঙাটা থেকে একটা বেগুনি বের করে সেটা ভবেশের দিকে বাড়িয়ে ধরেছিল মন্টু। আগে আপনি দিন। ওসব আমার একেবারে চলে না রে। হাবিজাবি খাবার এখন পেটে সয় না, একেবারে অন্যরকম খাওয়া দাওয়া আমার। ব্যাখ্যা দিয়েছিল ভবেশ। বেগুনিটায় আরাম করে কামড় দিতে দিতে মন্টু বলেছিল, সে আমি বুঝেছি, আগের দিন তো আসবার সময় দেখলাম। হঠাৎ ছুরির মতো তীক্ষ্ণ দুটো চোখ তার দিকে ঘুরিয়ে চাপা গলায় প্রশ্ন করে ভবেশ, কি দেখেছিলি? ওই যে সেদিন পাউরুটি খেলেন না, তাই বলছিলাম আর কি। একটু অপ্রস্তুত গলায় মন্টু মাথা নাড়ে। চোখ দুটো ফের নরম হয়ে এসেছিল ভবেশের। হ্যাঁ নে, এখন হাত চালিয়ে খা দেখি, তারপর চল আমার সাথে, ওরা একটা হিল্লে করে দিই। গুমটি পেয়েছেন? পেয়েছি মানে, হাতি বাগানের মুখের ওপর একেবারে রাজা জায়গা যাকে বলে। ও বাবা, কত দিতে হবে? মানে আমার কেস, সুরেন সিং কোনো সেলামি নেবে না, মাসে মাসে ভাড়াটা দিবি শুধু। কত করে? সেই জন্যই তো এলাম। 31-এর বিশ্বম্বর লেন কাছেই, চল তোকে দেখা করিয়ে আনি গিয়ে, সেখানেই সব কথাবার্তা বলে নিস একেবারে। এই রাত্রিরে বৃষ্টির মধ্যে? কাল সকালে গেলে হয় না?
এইসব কাজে দেরি করতে নেই মন্টু। এত কষ্ট করে ব্যবস্থা করলাম, এখন হাতছাড়া হয়ে গেলে? মন্টু আর কথা বাড়ায়নি, উঠে দাঁড়িয়ে ছাতাটা টেনে নিয়ে বলেছিল, চলো। রাস্তাটা কানাগলি, স্ট্রিট লাইটের আলো নেই। ছায়া ছায়া অন্ধকারে ছাতায় বৃষ্টির জলের চড়বড় শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই এখন। দেখলে মনেই হয় না যে চারপাশে এত বড় একটা শহর জেগে আছে। বাড়ি গুনে গুনে যাচ্ছিল মন্টু। ভবেশ খানিক পেছনে আসছে। 31 নম্বর বাড়িটায় বন্ধ দরজা পেরিয়ে খানিক এগোতেই রাস্তা শেষ। হাতের ডাইনে একটা লম্বা পাঁচিল গিয়ে একটা ময়লা উপচানো নর্দমায় মিশেছে। গন্ধে 32 নারী পাক দেয়। তাড়াতাড়ি পেছন ঘুরতেই দুটো শক্তপোক্ত হাত হঠাৎ কাঁধে চেপে বসেছিল মন্টুর। অন্ধকারের মধ্যে লোকটার মুখ দেখা যায় না, শুধু তার গা থেকে সেই পচাটে মিষ্টি গন্ধটা উঠে আসছিল। এখানে কি চাই? ক্যান্ডিডেট আমার সঙ্গে এসছে। জবাবে অন্ধকারের মধ্যেই ভবেশের গলা ভেসে এলো দেয়ালটার পাশ থেকে। শুনে তার কাঁধ ছেড়ে মুখ ঘোরালো লোকটা। অন্ধকারের মধ্যেই দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভবেশের মুখটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল কিছু। তারপর দেওয়ালটার কাছে এগিয়ে গিয়ে মন্টুকে বলল, আসুন। এইবার মন্টুর খেয়াল হলো দেওয়ালটার গায়ে একটা দরজা, কিন্তু ও হলপ করে বলতে পারে একটু আগেও সেটাও ওখানে দেখেনি। অবশ্য যা অন্ধকার তাতে এমন ভুল হতেই পারে, কিন্তু তবু পাল্লা খোলা অন্ধকার গর্তটার দিকে তাকিয়ে তার একটু ভয় ভয় করেছিল বইকি। তাকে প্রশ্ন করা মানুষটা ততক্ষণে দরজার মুখে গিয়ে দাঁড়িয়ে তাকে বলছে, এদিকে। মন্টু একটু ভয় ভয় চোখে আশেপাশে তাকিয়ে দেখল একবার। ভবেশ কোথাও নেই, ভেতরে ঢুকে গেছে বোধহয়। লোকটার সঙ্গে সঙ্গে সেও এবার দরজার ভেতরে পা দিল। আর না দিয়ে উপায়ই বাকি, দোকানটা তো তার দরকার। কিন্তু না, ভবেশ সেদিন ভেতরে ছিল না। পরে মন্টু জেনেছে এই নতুন ক্যান্ডিডেট পৌঁছে দেওয়াটুকুই তার দায়িত্ব। যতদিন ওপরের দুনিয়ায় থাকবে ততদিন সেই কাজ তাকে করে চলতে হবে, এটাই আইন। দরজা পেরিয়ে বেশ কয়েকটা অন্ধকার গলি ঘুঁজি আর সিঁড়ি পেরিয়ে একটা আলো চলা ঘর। তার ভেতরে পা দিয়ে এক মুহূর্তের জন্য মাথাটা খুঁড়ে উঠেছিল মন্টুর। পরিচিত গা গোলানো গন্ধটা প্রচণ্ড তীব্র হয়ে সেখানকার বাতাসে ঝুলে আছে। দামি আসবাবপত্রে সাজানো ঘরটায় 5 জন মানুষ বসে খাবার খাচ্ছিলেন। একটা মাত্র মোমবাতির মৃদু আলো এসে পড়েছে তাদের পিঠে মাথায়। তাদের টেবিলে রাখা খাওয়ার পাত্রগুলোতে অবশ্য সে আলো এসে পড়েনি। মন্টুকে ঢুকে আসতে দেখে তাদের মধ্যে বয়স্ক একজন খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে একগাল হেসেছিলেন, যেন তার আসার অপেক্ষাতেই রয়েছেন তাঁরা। বোধহয় ইনি সুরেন সিং। মন্টু ভয়ে ভয়ে একটা নমস্কার করে বলেছিল, আমায় ভবেশ বাবু। আরে হ্যাঁ জানি, ভবেশ বলেছে। দোকানের জন্য তো সব বন্দোবস্ত হয়ে যাবে। এখানে এসো, টেবিলে বসো। মালকিনকে খবর দেওয়া হয়েছে, তিনি এসে যা করবেন। ততক্ষণ আমাদের সঙ্গে একটু খেয়ে নাও। এই যে। তার সামনে এগিয়ে ধরা বাটিটার দিকে চোখ ফেলে হঠাৎ মেরুদণ্ডের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল মন্টুর। ঘন কালচে লাল তরলের মধ্যে সেখানে একটা ইঁদুর ভাসছে, তখনও যেন একটু একটু নড়ছে সেটা। তরলটা থেকে উঠে আসা নোনতা আষ্টে একটা গন্ধ
তার চেতনাকে অসাড় করে দিচ্ছিল যেন। কি পছন্দ হলো না? তাহলে আমি বলতে বলতেই মানুষটা বাটিটা টেনে নিয়ে মুখের কাছে তুলে ধরেছিলেন। আর ঠিক তখনই ঘরের মেঝেটা থরথর করে কেঁপে উঠল একবার। সঙ্গে সঙ্গেই বাটিটা নামিয়ে রেখে কষ থেকে ঘন তরলটা মুছে ফেলতে ফেলতে সুরেন সিং বলেছিলেন, মালকিন আসছেন। প্রায় সঙ্গে সঙ্গে 4 জোড়া শক্তিশালী হাতের অতর্কিত আক্রমণ মেঝের উপর শুইয়ে দিল মন্টুকে। কি করছেন? সুরেন সিং এর পায়ের ধাক্কায় ভারী খাওয়ার টেবিলটা একপাশে ছিটকে গেছে। তাদের একজন ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দেওয়ার আগের মুহূর্তে মন্টু দেখেছিল টেবিলটার জায়গায় মেঝের ওপর হাঁ করা একটা গর্ত। তার শরীরটাকে টেনে হিঁচড়ে সেদিকে নিয়ে গিয়ে মাথাটাকে চেপে ধরে রাখা হয়েছিল গর্তটার উপরে। তাকে ঘিরে অন্ধকার থেকে দুর্বোধ্য উচ্চারণে কোনো মন্ত্রপাঠের শব্দ উঠছিল, আর তার তালে তালেই অতল কোনো পাতাল থেকে তার মাথাটা লক্ষ্য করে তখন একটা ছায়া ছায়া অবয়ব উঠে আসছিল গর্তটা বেয়ে। শরীর থেকে বেরিয়ে আসা হালকা আলোয় অনেকটা মানুষেরই মতো দেখায় তাকে, অথচ ঠিক মানুষ নয়। একটা হিমশীতল দুর্গন্ধে ভরা অতিকায় শরীর, আর তার মাথার উপর দিকটায় অতিকায় দুটো তীব্র সবুজ চোখ। আস্তে আস্তে উঠে এসে তার মুখের কাছে স্থির হয়েছিল চোখ দুটো। সে দৃষ্টির ছোঁয়ায় এক মুহূর্তের জন্য সব ভয়, সব সংশয় ঘুচে গিয়েছিল মন্টুর। মাথাটা উঁচু করে এগিয়ে আসা ক্ষুধার্ত মুখটার সামনে নিজের গলাটা বাড়িয়ে ধরেছিল সে। এরপর মন্টুকে দোকানটা করে দিয়েছিলেন সুরেন সিং। টাকা পয়সা নেননি কিছু, শুধু শর্ত ছিল একটা, 31-এর বিতে লোক পাঠাতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো কৌশলে। কিন্তু বছর 10 পরে দোকানটা বন্ধই করে দিতে হলো মন্টুকে। উপায় ছিল না আর। আলো সহ্য হচ্ছে না একেবারে আজকাল। গায়ের চামড়া শুকনো হলদে হয়ে উঠে এখানে ওখানে খসে মাংস বেরিয়ে আসছে, তার উপর সেই পচাটে গন্ধটা। লোকজন তাই তার দোকানের ত্রিসীমানায় আসে না আর। লোক পাঠানো বন্ধ হতেই মাসখানেক আগে সুরেন সিং খবর দেয় দোকান ছেড়ে বাড়িতে গিয়ে অপেক্ষা করতে। ডাক আসবে, দোকান সে আর কাউকে দিয়ে দেবে, নতুন কোনো ক্যান্ডিডেট, যাকে মানুষ বিশ্বাস করে ঠিকানা জিজ্ঞেস করতে পারে। এখন সারাটা দিন মরার মতো পড়ে পড়ে ঘুমোয় মন্টু। তারপর রাত গভীর হলে পথে বেরোয় সে। পেটে কিছু তো দিতে হবে। এই শহরের আনাচে কানাচে ইঁদুর, বেড়াল, ভিখিরি এসবের অভাব নেই। এরপর একদিন তার ডাক এলো। শীতের গভীর রাতের কুয়াশা ঘেরা পথে তার খিদে মেটাবার জন্য কোনো পথ ভোলা প্রাণী ছিল না সেদিন। উত্তর কলকাতার একটা অন্ধকার গলির কোণে আবর্জনার স্তূপে জীবন্ত যে কোনো একটু খাদ্যের সন্ধানে হাতড়াতে হাতড়াতেই হঠাৎ কেউ ডেকেছিল তাকে তার নাম ধরে। ঘুরে তাকাতেই পাশের ম্যানহোল থেকে অর্ধেক উঠে আসা প্রেত শরীরটার তীব্র সবুজ চোখের সঙ্গে চোখাচোখি হয়েছিল তার। হঠাৎ দুহাতে তার মুখটা টেনে নিয়ে গলার কাছে দাঁতের তীক্ষ্ণ ছোঁয়া দিয়েছিল সেই প্রেত মানুষ। সেখান থেকে বের হয়ে আসা কোনো অজানা দেহরসের ছোঁয়ায় বিদ্যুৎ খেলে গিয়েছিল তার শরীরে। তীব্র যন্ত্রণায় কুঁকড়ে উঠে ফুলে ফুলে উঠেছিল শরীরের পেশিগুলো। তার তীক্ষ্ণ হয়ে ওঠা সদন্ত হুল ফুটিয়েছিল অনভ্যস্ত ঠোঁটে।
তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের দ্রুত বদলাতে থাকা শরীরটার দিকে দেখতে দেখতেই হঠাৎ তার কানে বেজে উঠেছিল একটা চেনা গলা, চলো। ভবেশ। খোলা ম্যানহোল দিয়ে ভবেশের পেছন পেছন নেমে যেতে যেতে হঠাৎ একটা ছবি দেখে একটুক্ষণের জন্য স্থির হয় মন্টু। কুয়াশা পেরিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে আসা একজন মানুষ। শুনছেন ও দাদা, শুনছেন? আলো আধারিতে ম্যানহোল থেকে অর্ধেক বেরো হয়ে থাকা মানুষী অবয়বটিকে দেখেই সামনে এসে দাঁড়িয়েছিল সে। হয়তো ভেবেছিল মিউনিসিপ্যালিটির কোনো কর্মী, অথবা হয়তো মানুষের অবয়বটুকু দেখে কিছু না ভেবেই ভরসা করেছিল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করেছিল, আমি এখানে নতুন এসেছি, বলছি কাছাকাছি কোনো ডাক্তারখানা আছে? হ্যাঁ, ডাক্তারখানা আছে? আমার ছেলেটার বড় জ্বর। মাথা নিচু রেখে ঘড়ঘড়ে গলায় মন্টু জবাব দেয়, 31 বি, বিশ্বম্ভর লেন, সোজা এগিয়ে গিয়ে ডাইনের গলি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। তারপর সে নেমে যায় ম্যানহোলের অতলে, তার নতুন দুনিয়ায়। সেখানে মানুষের শহরের তলায় গড়ে উঠছে একটা নতুন বসতি। সুখী স্বাস্থ্যোজ্জ্বল প্রেত মানুষদের দল সেখানে বংশ বিস্তার করে চলে নিশ্চিন্তে। আর উপরের দুনিয়ায় তাদের খাদ্যের কোনো অভাব নেই। শুনছিলেন দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা 31 বি বিশ্বম্ভর লেন। গল্পের কথক সৌভিক, মন্টু শুভ, ভবেশ তমাল, ডক্টর সেন ও সুরেং সিংয়ের ভূমিকায় নরেন ভট্টাচার্য, বুলুরিত শিকা, অটোচালক সোমবিত, ছেলে সুফল এবং বিশ্বম্ভর লেনে নতুন লোক কৌশিক। গল্পের ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।